নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সিদ্ধার্থ মানিকে। স্যারকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে নমস্কার জানাচ্ছি। আজকে আমরা স্যারের কাছে যে বিষয় নিয়ে কথা বলবো সেই প্রসঙ্গটা এসেছে আমাদের এক দর্শক বন্ধুর কাছ থেকে। তার কারণ আমরা এর আগে হার্ট ব্লকের চিকিৎসা বা হার্ট ব্লক কী এগুলো নিয়ে যখন কথা বলেছিলাম তখন সেখানে দর্শক বন্ধু জানতে চেয়েছিলেন যে অপারেশন ছাড়া হার্ট ব্লকের কি কোনো চিকিৎসা রয়েছে। তো স্বভাবতই আমরা আপনাদের বলে থাকি যে আপনাদের প্রশ্ন আমরা সবসময় চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, আর সেই কারণেই আজকে আমি ডাক্তারবাবুর মুখোমুখি হয়েছি। এই হার্ট ব্লকের যে সমস্যা যেভাবে ক্রমাগত বেড়েই চলেছে, দেখা যাচ্ছে যে অল্প বয়সী কম বয়সীদের মধ্যেও কিন্তু এই হার্ট ব্লকের সম্ভাবনা ক্রমশ বাড়ছে। তো আমি এটাই আজকে আপনার কাছে প্রধান প্রশ্ন রাখবো যে অপারেশন ছাড়া হার্ট ব্লকের কি কোনো চিকিৎসা আছে, এটা আপনার কাছে জানার পাশাপাশি আরেকবার জেনে নেব যে হার্ট ব্লক হলে আমাদের শরীরে কি কি সিমটমস দেখা দিতে পারে বা কোন বয়স থেকে হার্ট ব্লক হবার চান্সেস বেশি থাকে। আমি ডক্টর সিদ্ধার্থ মানি, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, আর.এন. টেগোর হসপিটাল, মুকুন্দপুর, কলকাতা। আমি এখানে যুক্ত আছি প্রায় 12 বছর হয়ে গেল এবং এর আগে আমি দীর্ঘদিন মেডিকেল কলেজ হাসপাতাল ছিলাম। সেখান থেকে আমার পোস্ট গ্র্যাজুয়েশন ডিএম ডিগ্রি করেছি এবং আপাতত এখানে অ্যাডাল্ট কার্ডিওলজির আমি একজন সিনিয়র কনসালটেন্ট। এখানে নিয়মিত আমার পেসমেকার, অ্যাঞ্জিওপ্লাস্টি, বিভিন্ন মাইক্রো সার্জারিজ, বেলুন সার্জারিজ, এগুলোই আমার পছন্দের সাবজেক্ট বা আমার এরিয়া অফ ইন্টারেস্ট। হার্ট ব্লক মানে আমরা জানি যে আমাদের যে করোনারি রক্তনালীগুলো থাকে, করোনারি আর্টারিজ, তার মধ্যে ব্লকেজ হওয়া। এবারে সেই ব্লকটা সময়ের সাথে সাথে বাড়তে থাকে। প্রথমে একটা ব্লক তো প্রথম থেকেই একটা 90% বা 100% ব্লক হয় না, তাহলে সেটা 5%, 10%, 20% করে সময়ের সাথে সাথে বাড়ে। তার মধ্যে আরও ক্যালসিয়াম, আরও কোলেস্টেরল ইত্যাদি জমা পড়তে পড়তে যতক্ষণ না আপ টু 70% অবধি একটা ব্লক বাড়ে ততক্ষণ কিন্তু সিমটম হয় না। তো ধরুন একজনের 30% ব্লক আছে, 40% ব্লক আছে, তাহলে তার কিন্তু সিমটম হওয়ার সম্ভাবনা খুবই কম। এবারে 70%-এর পর থেকে সিমটম দেখা দেয় এবং 90%-এর বেশি ব্লক হয়ে গেলে সেগুলো মারাত্মক হার্ট অ্যাটাক আকারে প্রকাশ পায়, যেগুলোকে আমরা মায়োকার্ডিয়াল ইনফাকশন বলি। এখন যদি কোনো ব্লক 70%-এর কম থাকে তাহলে আমরা আদেও তার কোনো অপারেশন মানে অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস করতে বলিই না, সেটা অ্যাডভাইসেবলই নয়। আমরা ইন্টারন্যাশনাল গাইডলাইন্স মেনে চলি, 70%-এর নিচের ব্লককে ওষুধ দিয়েই চিকিৎসা করা হয়। অতএব এই যে প্রথম প্রশ্নটা যে ব্লক থাকলেই যে অপারেশন লাগবে নাকি অপারেশন ছাড়া চিকিৎসা হয়, এটা 70% ব্লকের নিচের ক্ষেত্রে আসছেই না, আমরা ওষুধ দিয়েই তার চিকিৎসা করি। যখনই একটা ব্লক ধরুন 70% ক্রস করে যায় তখন আমরা বিভিন্ন জিনিস দেখি। জিনিস মানে আমরা একটা ব্লক আছে 70% হয়ে গেছে, খুলে দাও, স্টেন্ট করে দাও, এরকম নয়। আমরা তার সিমটম দেখি, আমরা দেখি সেই ব্লকটা কোন শিরাতে হয়েছে, মানে সেটা কি কোনো মেজর আর্টারি নাকি কোনো ব্রাঞ্চ আর্টারি। অর্থাৎ গাছের যদি মেন ডালে রোগ ধরে তাহলে সেটা গাছের পক্ষে বিপজ্জনক, গাছের যদি একটা ছোট্ট ডালে রোগ হয় তাহলে সেটাতে অত বিপদ হয় না। সেরকম আপনার যদি একটা কোনো ছোট ব্রাঞ্চ আর্টারিতে ব্লক হয় আমরা কিছুই করি না, কিংবা যদি ধরা যায় যে শিরাটা খুবই ছোট, 2 মিলিমিটারের কম ভেসেল, তাহলে আমরা সেখানে কিছুই করি না। কিংবা যদি দেখা যায় যে অলরেডি সেখানে একটা অ্যাটাক হয়ে মাসেলটা ড্যামেজড হয়ে গেছে, অর্থাৎ সেই মাসেলে আমি যদি ব্লকটা খুলেও দিই রক্ত পেয়েও সেই মাসেলে খুব একটা লাভ হবে না, কারণ অলরেডি মাসেলটা ডেড, তাহলে সেক্ষেত্রে ব্লক থাকা সত্ত্বেও আমরা খুলব না, আমরা তাকে ওষুধ দিয়ে রাখবো যাতে আর কোনো জায়গায় নতুন ব্লকেজ না হয়। অতএব ব্লক আছে মানেই তাকে অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস করা হয়, এটা কিন্তু ভ্রান্ত ধারণা। এটা পুরোপুরি ডাক্তারদের টোটাল অ্যাসেসমেন্টের ওপরে নির্ভর করে, পেশেন্টের সিমটম, ব্লকের স্থান, ব্লকের অ্যানাটমি, ব্লকের ক্যারেক্টার, সেইগুলোর ওপরে। এছাড়া আরেকটা এক্সট্রিম সিচুয়েশন হয়, যেমন ধরুন অনেক ব্লক এত খারাপ কন্ডিশন যে সেখানে অপারেশন করতে গেলে বিপদের আশঙ্কা খুব হাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা তাদেরকে মেডিকেলি ট্রিটমেন্ট করি। মানে আমরা তখন বলি যে ইনার অপারেশন করতে গেলে রিস্ক আছে, ইনাকে ওষুধ দিয়েই যতটা ভালো রাখা যায় রাখুন।
তো এই ধরনের সিচুয়েশনস আসে এবং ব্লক থাকলেই তার অপারেশন করা হয় এটা নয়। এবারে কি হয়, অপারেশনের কথা বা অ্যাঞ্জিওপ্লাস্টির কথা শুনলেই সবাই ভয় পায়। তো সেটা আমি খুব একটা আমি যুক্তিসঙ্গত মনে করি না। যদি আপনার এমন কোনো ব্লক থাকে রুগীর যেটা থেকে ভবিষ্যতে হার্ট অ্যাটাকের আশঙ্কা বেশি বা যেটা থেকে সিমটম হচ্ছে, চেস্ট পেন হচ্ছে, তাহলে সেটা অপারেশন করে নেওয়াই ভালো। আমরা অনেক রোগী সবাই আমাদেরকে ইনফ্যাক্ট বলে ওষুধ দিয়ে কি হবে না। দেখুন, ওষুধ দিয়ে আমি আর্টিফিশিয়ালি ব্যথাটাকে কমিয়ে রাখতে পারি, চেপে রাখতে পারি, কিন্তু একটা যদি 80 কি 90% ব্লক আপনার শরীরে থাকে, আমি আর্টিফিশিয়ালি ব্যথার ওষুধ দিয়ে ব্যথাটা কমিয়ে দিলাম, আপনার মনে হলো আপনার সিমটম চলে গেছে, আপনি ভালো আছেন, কিন্তু ব্লকটা তো রয়ে গেল। তাহলে সেই ব্লক থেকে যদি ভবিষ্যতে হার্ট অ্যাটাক হয় তাহলে সেটা তো আটকানো যাবে না। তাহলে সেই বিপদের আশঙ্কাটা কমানোর জন্যই কিন্তু আমরা তাদের অপারেশন সাজেস্ট করি। অতএব যদি ডাক্তারবাবুরা সব দেখে আপনাকে অপারেশন সাজেস্ট করে, তাহলে জোরাজুরি করে সেটাকে অপারেশন না করে ওষুধেই থাকবো, এটা আমার মনে হয় খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। একদমই। ডাক্তারবাবু, আরেকটা বিষয় জানার, যেটা হচ্ছে যে আপনি একটু বললেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হার্ট ব্লকের যে উপসর্গগুলো সেগুলোর কোনো সিমটম থাকে না। সেই প্রসঙ্গে আমি আরেকবার আপনার কাছে আসব। যদি আমরা দেখি যে সিমটম থাকে সেটা তো অনেক ভালো, কিন্তু যদি সেক্ষেত্রে সিমটম না থাকে, হঠাৎ করে এমন কিছু পরিস্থিতি হলো যে ভীষণ পেশেন্টের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেল, সেটা খুব খারাপ। তো আমি একটু আপনার কাছে এই প্রসঙ্গে আসবো যে মূলত হার্ট ব্লকের কত পার্সেন্ট থাকলে, আপনি বলেছেন যে 70% পর্যন্ত আপনারা হার্ট ব্লকের ক্ষেত্রে অপারেশন করেন না, তাহলে কত পার্সেন্ট পর্যন্ত হার্ট ব্লকের ক্ষেত্রে সিমটম থাকে এবং সেই সিমটমগুলো কি কি? দেখুন, ওই যেটা আমি বললাম যে ইউজুয়ালি দেখা যায় 70%-এর নিচে ব্লকে সিমটম হয় না। এবারে যখন 70%-এর ওপরে ব্লক হয় তখন ইনিশিয়াল স্টেজে পেশেন্টের এক্সারশনাল চেস্ট ডিসকমফর্ট হয়। মানে পেশেন্ট এমনি যখন রেস্টিং অবস্থায় আছে বা বিশ্রামে আছে বা খুব হালকাভাবে হাঁটাচলা করছে, বাড়ির কাজকর্ম করছে, তাদের কোনো সিমটম হয় না। কিন্তু যখনই তিনি ধরুন জোরে হাঁটছেন বা সিঁড়ি ভেঙে উপরে উঠছেন বা কোনো ভারী ব্যাগ নিয়ে বা ভরপেট খেয়ে উঠছেন, তখন এক্সারশনটা বেশি হচ্ছে, পরিশ্রমটা বেশি হচ্ছে, সেই সময় ওনার বুকে একটা ভারী ভারী ভাব তৈরি হয়। দেখুন, ব্যথা ঠিক হয় না। অনেকেই বলে যে আমার তো ব্যথা হয় না। তো আমরা এটাই বোঝানোর চেষ্টা করি যে হার্ট ব্লকে কিন্তু হাড়ের ব্যথা বা মাসেল ব্যথার মতো ব্যথা হয় না। এটা একটা সেন্স অফ হেভিনেস, ভারী ভারী অনুভূতি, মনে হয় যেন বুকের ওপরে কেউ একটা পাথর চেপে দিয়েছে। তারপরে যদি তিনি দাঁড়িয়ে পড়েন বা একটু বিশ্রামে চলে আসেন বা হাঁটার স্পিডটা কমিয়ে দেন, তখন দেখা যায় আস্তে আস্তে এই ভারী ভাবটা কমে গেল। এটাই হচ্ছে মোস্ট ক্লাসিক্যাল সিমটম, যেটাকে আমরা অ্যাঞ্জাইনা বলি। এবারে কারোর ক্ষেত্রে হয়তো এই ধরনের সিমটম না হয়ে একটু অন্য সিমটম হতে পারে, যেমন হাঁপিয়ে যাওয়া, যেমন শ্বাসকষ্ট, যেমন ঘাম দেওয়া। হয়তো জোরে হাঁটছেন, হঠাৎ খুব ঘেমে যাচ্ছেন, বুকে হয়তো তার চাপ লাগছে না। বিশেষ করে আমরা দেখেছি ডায়াবেটিক রুগীদের, তাদের নার্ভ ফাইবার্সগুলো একটু ড্যামেজ থাকে বলে পেন সেন্সেশনটা অতটা হয় না। তো তাদের হয়তো একটু শ্বাসকষ্ট অনুভূতি হচ্ছে, বা তাদের হয়তো একটু ঘাম দিচ্ছে, বা চোখটা অন্ধকার হয়ে আসছে। তাহলে এই ধরনের সিমটমও কিন্তু হার্ট ব্লকের সিমটম হতে পারে। এবারে এটা যাদের দেয়, আপনি যেরকম একদমই ঠিক বললেন যে এরা লাকি, কারণ এদের হার্ট অ্যাটাক হওয়ার আগে আমরা সিমটমটা ধরে ব্লকটা খুলে দিতে পারি অ্যাঞ্জিওগ্রাম করে। কিন্তু একটা পার্সেন্টেজ আছে যাদের আপনি দেখবেন, আমাদের সবারই এরকম অভিজ্ঞতা হয়েছে যে তাদের কোনো দিনই সুগার প্রেশারও ছিল না, কোনো সিমটমও ছিল না, হঠাৎ করে একদিন বুকে ব্যথা হলো, হয়তো কিছু একটা কোলাপস করে গেল। তো এই জিনিসটা কিন্তু ঘটে, এই জিনিসটা ঘটে কারণ ব্লকটা ভেতরে ভেতরে রইল, হঠাৎ করে সেখানে একটা ইরোশন হয়ে একটা রক্তের ক্লট তৈরি হয়ে হঠাৎ করে রক্ত চলাচলটাকে পুরো বন্ধ করে দিল। তো এটাকে আগে থেকে সবসময় ডিটেক্ট করার সম্ভাবনাও থাকে না, কারণ তাহলে তো আমাদের প্রত্যেক রুগীকে বছর বছর অ্যাঞ্জিওগ্রাম করে যেতে হয়, সেটা তো আমরা করতে পারি না। তো আমরা লক্ষণ পেলে তবেই অ্যাঞ্জিওগ্রামের কথা বলি। লক্ষণ পাচ্ছি না, তাহলে তাকে জোর করে অ্যাঞ্জিওগ্রাম করলে সেটা আমাদের নিয়ম বিরুদ্ধও, এবং সেটা পেশেন্টরাও খুব ভালোভাবে নেবে না যে আমার কোনো সিমটম নেই, কোনো লক্ষণ নেই, ডাক্তারবাবু আমায় জোর করে অ্যাঞ্জিওগ্রাম করিয়ে দিল। এবং সব ক্ষেত্রে তো পজিটিভ আসবে না, অনেকের নর্মাল আসবে, তাহলে সেক্ষেত্রে আমরা উত্তরদায়ী হয়ে যাব। তো এই সব কারণে আমরা লক্ষণ পেলেই অ্যাঞ্জিওগ্রাম করি। কিন্তু এটাও ঘটে, আপনি যেটা বলছেন যে একদম সিমটম ছাড়া হার্ট অ্যাটাক হয়ে গেল, এটা কিন্তু বহু সংখ্যাতেই ঘটে। এটাকে আটকানোর জন্য এটাই আমাদের করতে হবে যে নিয়মিত একটু বছরে একবার বেসিক টেস্টগুলো যদি আমরা করি, ইসিজি, ইকো, আমাদের কোলেস্টেরল লেভেল, আমাদের সুগার লেভেল, আমাদের প্রেশার, ব্লাড প্রেশার, এগুলোকে যদি একটু কন্ট্রোলে রাখি, তাহলে এই রিস্কগুলো একটু কমে। একেবারে।
ডাক্তারবাবু, আপনি বললেন যে যদি কোনো পেশেন্টের আপনারা মনে করেন প্রয়োজন তাহলেই আপনারা অ্যাঞ্জিওগ্রাম করেন। তাহলে কি এই হার্ট ব্লক নির্ধারণ করার জন্য অ্যাঞ্জিওগ্রামই হচ্ছে সবথেকে নির্ভরযোগ্য টেস্ট? একদমই, অ্যাঞ্জিওগ্রামই গোল্ড স্ট্যান্ডার্ড, কারণ অ্যাঞ্জিওগ্রামে আমরা পুরো অ্যানাটমিটাকে দেখতে পাবো। দেখুন, আমরা ব্লক আছে কিনা এর আভাস বিভিন্ন টেস্ট থেকেই পেতে পারি, যেমন টিএমটি করে, কিংবা স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি করে, কিংবা কার্ডিয়াক এমআরআই করে, বা মায়োভিউ স্ক্যান করে। তো এগুলো আমাদের ইনডিরেক্টলি বলে দেয় যে হার্টের কোনো একটা অংশে হয়তো রক্ত চলাচল বিঘ্নিত হচ্ছে, কিংবা হার্টের কোনো একটা অংশ ঠিকমতো পাম্পিং করছে না। এগুলো আমরা বুঝতে পারি, কিন্তু কেন পাম্পিং করছে না বা কেন রক্ত চলাচল বিঘ্নিত হচ্ছে, অর্থাৎ কোনো একটা রক্তনালীতে ব্লকেজ হয়ে আছে, সেই ব্লকটা ঠিক কোন জায়গায়, কত পার্সেন্ট, সেখানে কতটা পাথর জমে আছে, সেই শিরাটা কেমন, সেটা স্ট্রেট আর্টারি না একটু কার্ভড আর্টারি, তাহলে এই যে অ্যানাটমিক্যাল ডিটেলসগুলো, এগুলো অ্যাঞ্জিওগ্রাম ছাড়া পাওয়া সম্ভব নয়। অতএব অ্যাঞ্জিওগ্রাম ইজ দি বেস্ট টেস্ট। একদম। অল্প বয়সীদের মধ্যে হার্ট ব্লকের প্রবণতা আজকের দিনে আমরা দেখছি যে খুবই বাড়ছে। আমাদের সকলেরই মনে আছে যে প্রায় দু তিন বছর আগে অত্যন্ত বিখ্যাত গায়ক কে তিনি হঠাৎ করে কলকাতায় প্রোগ্রাম করতে এসেছিলেন এবং তিনি ওইভাবে মারা গিয়েছিলেন কলকাতায়। এবং আমরা সোনু নিগম, বিখ্যাত গায়ক, তারও প্রসঙ্গ আনবো যে তিনিও কিন্তু এইরকমভাবে হঠাৎ করে তার কিছু অস্বস্তি হয় এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন। তো এই যে বয়সের প্রসঙ্গ, মানে এদের বয়স তো কারোরই খুব বেশি নয়, তাহলে এই অল্প বয়সীদের মধ্যে এই ধরনের হার্ট ব্লক হয়ে যাচ্ছে, এটার কারণ কি ডাক্তারবাবু? দেখুন, ইনাদের তো তাও একটা বয়স হয়েছে। আমাদের নিয়মিত প্র্যাকটিসে আমরা কিন্তু 20 বছর বয়সে হার্ট অ্যাটাক, 25 বছর বয়সে হার্ট অ্যাটাক এটা প্রায়শই পাই। মানে যেটা শুনলে আপনারা অবাক হবেন যে একেবারেই হয়তো টিনেজ বা একেবারেই সদ্য যুবক তাদেরও হার্ট অ্যাটাক হচ্ছে। এর বেশ কিছু কারণ আছে। একটা তো ডেফিনেটলি জেনেটিক কারণ, যেটার ওপর আমাদের কারোর কন্ট্রোলও নেই। মানে তার হয়তো ফ্যামিলি হিস্ট্রি আছে, কোনো খারাপ জিন আছে শরীরে, সবসময় সেই জিনটা আইডেন্টিফাইও করা যায় না কোন জিন, সেটা থেকে হয়তো হার্ট ব্লক আর্লি স্টেজে হচ্ছে। কিন্তু যেটা আরও মানে অন্য কারণ, যেমন ধরুন আমাদের স্মোকিং হ্যাবিট, আমরা কিন্তু এখনকার নবীন প্রজন্মের মধ্যে খুব বেশি পরিমাণে দেখছি যে তাদের একটা স্মোকিং হ্যাবিট, ধূমপান করার অভ্যেস চলে আসছে। এটা মারাত্মক হার্ট অ্যাটাক করার জন্য বা হার্ট ব্লকের জন্য। এছাড়া ধরুন আমাদের খাদ্যাভ্যাস, আমরা প্রচুর ফাস্ট ফুডস খাই, আমরা প্রচুর ফ্যাট জাতীয়, চর্বি জাতীয় খাবার খাই, কোল্ড ড্রিঙ্কস খাই, বার্গার, চিজ, স্যান্ডউইচ, এগুলো তো প্রত্যেকটাই আমাদের রক্তের চর্বির পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। এছাড়া ওবেসিটি ভীষণভাবে বাড়ছে। ওবেসিটি এখন একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রিস্ক ফ্যাক্টরস হয়ে দাঁড়াচ্ছে হার্ট ব্লকের জন্য। এছাড়া আমাদের ইনঅ্যাক্টিভিটি, আমরা কাজ সব কম্পিউটারে বসে, বাড়িতে বসে মোবাইলেই কাজ করছি, আমরা সাধারণ বাজারটুকুও আজকাল আর যাই না, আমরা সব অনলাইনে শপিং করি। তো এই যে আমাদের ইনঅ্যাক্টিভিটি, এটা থেকে আমাদের এক্সারসাইজ হচ্ছে না, আমাদের এনার্জি ক্ষয় হচ্ছে না, সেটা ওবেসিটি হচ্ছে, সেটা থেকে কোলেস্টেরল বাড়ছে, সেটা থেকে ব্লাড সুগার বাড়ছে। তো এইগুলোই মূলত কারণ, যে কারণে এত কম বয়সীদের মধ্যেও এটা আমরা দেখছি। একেবারেই। ডাক্তারবাবু, আমরা চিকিৎসার প্রসঙ্গে প্রথমেই আপনি জানিয়েছেন যে কত পার্সেন্ট হলে তবে অপারেশন এবং কত পার্সেন্ট হলে অন্যান্যভাবে পদ্ধতিতে চিকিৎসা। আমি রিংয়ের প্রসঙ্গে একটু আপনার কাছে আসবো, যে হার্ট ব্লকের ক্ষেত্রে আরেকটা তো চিকিৎসা হচ্ছে রিং। এই রিং চিকিৎসাটা একটু যদি বলেন। দেখুন, রিং শব্দটা অ্যাকচুয়ালি লেম্যান টার্ম, মেডিকেল ভাষায় আমরা এটাকে স্টেন্ট বলি, এবং যে পদ্ধতিটা সেটাকে অ্যাঞ্জিওপ্লাস্টি বলি। তো অ্যাঞ্জিওপ্লাস্টি মানে ওই একটা ব্লক যদি থাকে, সেই ব্লকটাকে প্রথমে বেলুন দিয়ে খুলে তারপরে সেই জায়গায় একটা মেটালিক স্প্রিংয়ের মতো একটা টিউব, যেটার মধ্যে মানে একটা জালিকার মতো, সেইটাকে আমরা ওখানে গিয়ে ফুলিয়ে দিই, যাতে সেই জালিকাটা আশেপাশের যে ডিপোজিশনসগুলো, যেগুলো জমা পড়েছিল, সেগুলোকে আর্টারির ওয়ালে চেপে দেয়, দিয়ে মাঝখানের পথটা আবার মসৃণ করে দেয় রক্ত চলাচলের জন্য। তো এই যে স্টেন্ট, এই বসানোর পদ্ধতিটাকে বলে অ্যাঞ্জিওপ্লাস্টি, এবং স্টেন্টকে সাধারণ মানুষ সাধারণভাবে রিং বলে। আচ্ছা, আমি তাহলে সরাসরি এবার আসবো যে আমরা হার্ট ব্লক রুখলে কি করতে পারি। তার মধ্যে যেটা মূলত আপনি একটু আগে বললেন যে স্মোকিং হ্যাবিট ছাড়া এবং ফাস্টফুড ছাড়া, অর্থাৎ খাদ্যাভ্যাসের প্রসঙ্গ চলে আসছে, আর একটা আপনি বলেছেন যে ওবেসিটি। এই তিনটে নিয়ে আমি আপনার কাছে আসবো যে এই তিনটেকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো, মানে খাদ্যাভ্যাসটা মূলত।
দেখুন, খাদ্যাভ্যাস নিয়ে তো আমরা সবসময়ই বলি যে পেটে খিদে রেখে খাওয়া এবং মানে উই শুড নট ইট আপ টু ফুল, মানে আমরা খাওয়ার পরে আমাদের যেন মনে না হয় যে পেট ভর্তি হয়ে আছে, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট। এছাড়া আমরা কি খাচ্ছি সেটা চুজ করতে হবে। অয়েলি ফুডস এবং কার্বোহাইড্রেট এই দুটোই মারাত্মক। প্রোটিন খাওয়া ভালো। তাহলে আমরা আমাদের খাওয়াটাকে এমনভাবে ব্যালেন্স করব যেখানে একটু প্রোটিনের মাত্রাটা বাড়বে, কার্বোহাইড্রেট ফ্যাটটা কম থাকবে। সবজি ফল এগুলো খুব বেশি পরিমাণে, মানে যতটা পারবো আমরা খাবো। এবং ফাইবার, যেটা মানে আমরা বলি খোসা সমেত যে খাবারগুলো, যেমন ধরুন ময়দা না খেয়ে আটা খাওয়া বা ফলের খোসাগুলোকে খাওয়া, তাহলে সেখান থেকে আমাদের শরীরে ফাইবার আমাদের কোলেস্টেরল অ্যাবজর্পশনটাকে আটকাবে, শরীরে চর্বিটাকে বার করে দেবে। তো এই খাবারের এই ধরনটাকে আমাদের মাথায় রাখতে হবে। আর অবশ্যই যেগুলো আমি বললাম, যে যেগুলো ফাস্ট ফুডস, যেগুলো ক্যালোরি কন্টেনিং ফুডস, কোল্ড ড্রিঙ্কস বলুন বা পিৎজা খাচ্ছি, বার্গার খাচ্ছি, এগুলোকে যতটা সম্ভব মিনিমাইজ করতে হবে। আর স্মোকিং, অ্যালকোহল তো একেবারেই প্রহিবিটেড, কোনোভাবেই করা যাবে না। তো এগুলোই মেনলি খাদ্যাভ্যাস। এর সাথে এক্সারসাইজ করা, আমাদের অ্যাক্টিভিটি লেভেলটাকে একটু বাড়ানো, আর নিয়মিত একটু ডাক্তার দেখানো, নিয়মিত বিশেষ করে 40 বছরের পর থেকে বছরে একবার করে একটু রক্তের সমস্ত লেভেলস মাপা, একটা ইসিজি, ইকো, প্রয়োজনে একটা টিএমটি, একটা রুটিন চেক আপ আর কি। সেটা দিয়েই কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা রোগটাকে আগে ধরতে পারবো। একদম। আমার একটা শেষ প্রশ্ন আছে ডাক্তারবাবু, সেটা হচ্ছে আপনারা একটা কথা শুরুতেই বলেছেন আপনি, যে 70% না হলে আমরা কখনো অপারেশনের দিকে যাই না, কিন্তু যদি কোনো মানুষের 70% হয়তো পৌঁছেছে বা তার কম আছে, সেই পরিস্থিতিতে তার কি কোনো দিন হার্ট ব্লক, যদি ওই ব্লকটা থাকে, তাহলে হার্ট অ্যাটাক হতে পারে? হ্যাঁ, কম ব্লক থেকেও হার্ট অ্যাটাক হতে পারে। যেটা আমি বললাম যে সিমটম ছাড়াই হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। ধরুন একজনের 40% 50% ব্লক, হঠাৎ করে সেই ব্লকের উপরে একটা ইরোশন বা একটা রাপচার, মানে একটা ক্ষয় হলো, সেখানে একটা রক্তের ক্লট তৈরি হয়ে ব্লক করে দিল পুরো রক্ত চলাচলটায়, তাহলে হতে পারে। তো কিন্তু এটার যদি আপনি প্রিভেনশন বলেন, তাহলে তো আমরা প্রত্যেক মানুষের কারোর 10%, 20%, 40% সব ব্লকেই স্টেন্ট করতে হয়। তাহলে দেখা যাবে যে আমাদের পপুলেশনের জনসাধারণের সবাইকেই ওরকম 4টে 5টা 6টা করে স্টেন্ট লাগিয়ে ঘুরতে হচ্ছে। তাহলে আমাদেরকে কোথাও একটা ব্যালেন্স করতে হবে। মেডিকেল সায়েন্স সেই জন্যই রিসার্চ করে দেখছে যে 70%-এর ওপর ব্লক থাকলে তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি। সেই কারণেই 70%টাকে কাট অফ ধরা হচ্ছে। কিন্তু মেডিকেল সায়েন্সে কোথাও মানে এরকমভাবে বলা যায় না যে 70-র নিচে হলেই তোমার আর হার্ট অ্যাটাক হবে না, আর 70-র ওপরে হলেই হবে। আমরা সম্ভাবনা বা প্রবাবিলিটি নিয়ে করি যে 70%-এর নিচে যে ব্লকগুলো, তাদের হার্ট অ্যাটাক হবার প্রবাবিলিটি কম, 70%-এর ওপরে হলে প্রবাবিলিটি বেশি। সেই কারণে আমরা এটাকে একটা স্ট্যান্ডার্ড ধরেছি, এবং এটা সারা বিশ্বে নানা রিসার্চের মাধ্যমে এই লেভেলটাকে ধরা হয়েছে যে এর নিচে হলে, কারণ যাতে আমাদের মিসইউজও না হয়। মানে এটা হলে কি হবে, আপনি দেখবেন যে সমস্ত হাসপাতালে যত অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে, কারো 10% ব্লক, কারো 20% ব্লক, সবাই সারাদিন স্টেন্ট। এটা তো বিশাল খরচেরও ব্যাপার, স্টেন্ট করা তো অত্যন্ত খরচ সাপেক্ষ। তো সেইটা একটা মিসইউজ অফ মানি, মিসইউজ অফ রিসোর্সেস, এবং এর কমপ্লিকেশানসও হয়। মানে স্টেন্ট লাগানো মানেই তো সেটা মুখের কথা নয়, তারপরে তাকে রক্ত পাতলা রাখার ওষুধ খেতে হবে, তারপরে তাকে আরও নানা রকম ওষুধ খেতে হবে, তাহলে সেটার যে সাইড এফেক্ট সেগুলো হবে। তাহলে যদি আমরা ওরকম 30-40%-এই সবাইকে স্টেন্ট লাগিয়ে দিই আর রক্ত পাতলা রাখার ওষুধ দিই, তাহলে তার থেকে ব্লিডিং রিস্ক বাড়বে, মানে অনেক অসুবিধাও আছে। তো সেই কারণে আমাদের দুটোর মধ্যে একটা ব্যালেন্স করে চলতে হয়। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, এবং আশা করি আমাদের দর্শক বন্ধুদের উত্তরের মানে দর্শকদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরও তারা পেয়ে গেছেন। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ডাক্তারবাবুকে ধন্যবাদ, নমস্কার।